Good morning, student. Today I am going to discuss about the official compound of iron. At first, I want to told you what is iron, what is the necessity of iron in our body system. Okay? Actually, iron is a mineral compound. Okay? Symbol Fe. Okay, and the Fe means ferrum. This is a Latin word, ferrum. আর এই ফেরিয়াম থেকে কিন্তু এসছে Fe মানে হচ্ছে আয়রন। ওকে, আয়রন তাহলে কি বললাম? ইট ইজ আ মিনারেল। নাও this Fe are generally present in nature or in our body or in the form of any compound like its biocomponent or bioion, that is ferrous, another one is ferric. তো তোমরা দেখবে সাধারণত আয়রন Fe কিন্তু ফেরাস আর ফেরিক এই দুটো আয়নিক ফর্মে কিন্তু পাওয়া যায়। যেরকম কি না ফেরাস সালফেট, ফেরিক অক্সাইড বা ফেরিক কিউপ্রিক অ্যাসিড, এরকম ভাব কিন্তু দুটো ফর্মে পাওয়া যায় আয়রন। ঠিক আছে, এবার হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আয়রন? আয়রন কথাটা শুনলে তোমাদের মনে প্রথম কি চিন্তা ভাবনা হয়? আমার মনে আয়রন যখন আমি কথাটা শুনি তখন আমার কাছে একটাই ক্যারেক্টার চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে আয়রন ম্যান। এখন তোমাদের হয়তো প্রশ্ন হবে যে কেন স্যার আপনার মনে আয়রন ম্যানটা কেন আছে? ইউ জাস্ট লুক দ্য কস্টিউম অফ আয়রন ম্যান। হোয়েন আওয়ার বডি কনজিউম মোর অ্যামাউন্ট অফ আয়রন, আওয়ার স্কিন বিকাম ডিকালারাইজড অ্যান্ড ফর্ম the reddish brown color. Reddish brown color. So I think আয়রন ম্যানের শরীরে বেশি পরিমাণে আয়রন রয়েছে, সেই জন্যই ওকে আয়রন ম্যান বলে। এবং ওর কস্টিউমটার ম্যাক্সিমাম পার্টি তুমি দেখবে সেটা হচ্ছে কি না রেডিশ ব্রাউন। গোল্ডেনের সঙ্গে রেডিশ ব্রাউনটা কিন্তু সব বেশি পরিমাণে রয়েছে ওর কস্টিউমের মধ্যে। তো যাই হোক, এবার চলে এসো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্সি অফ আয়রন। আয়রনের আমাদের শরীরে কি ইম্পর্টেন্সি অ্যাজ দ্য মিনারেল হিসাবে? তোমরা সবাই জানো যে আয়রন মানে কি না আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে, ব্যাস এইটুকুই। আয়রনের কাজ কিন্তু হচ্ছে ওটাই। কারণ উইথাউট আয়রন আওয়ার বডি ক্যান নট প্রডিউস হিমোগ্লোবিন। And what is the function of hemoglobin? Transportation of oxygen and carry out the carbon dioxide from the cytoplasm. Okay, now এই যে আয়রন এটা কি না আমাদের শরীরে দুটো ভাগে পাওয়া যায়। একটা কি না হিমোপ্রোটিন ফর্মে, আর একটা হচ্ছে আয়রন ক্যারিয়ার ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে এমনি আমাদের শরীরে যে আয়রনটা আছে সেই আয়রনটা কিন্তু যে আমাদের শরীরে যে প্রেজেন্ট থাকে সেটা দু তিনটে প্রোটিনের মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আয়রন আমাদের শরীরে কি হিসেবে থাকে, সেটা হচ্ছে এটা একটা ফর্ম হেমাপ্রোটিন। এবং এই হেমাপ্রোটিনের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে হিমোগ্লোবিন, একটা হচ্ছে মায়োগ্লোবিন। You know the function of hemoglobin, that is transportation of oxygen and carry out the carbon dioxide from the cell. I think maximum student does not know the function of myoglobin.
and this myoglobin also a part of heme protein. What is the function of myoglobin? The myoglobin generally present in our muscles, not in our bloodstream, and hemoglobin present in blood stream, and myoglobin present in muscular stream. So, what is the function of myoglobin? The function of myoglobin to capture the oxygen from the blood vessels. দেখো একটা ব্যাপার হচ্ছে, একটা ছোট মতো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো রাস্তা দিয়ে একটা লোক লিফলেট বিলি করতে 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 যাচ্ছে, ঠিক আছে? সেই লিফলেটের মধ্যে কিছু ধরো ডাক্তারি ইনফরমেশন, ধরো একটা মেডিকেল শপ, সে ডাক্তার বসাচ্ছে, সে তার ডাক্তার কবে কি আসছে না আসছে তার রেসপেক্টেড লিফলেট সে বিলি করতে 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 যাচ্ছে। যদি কোনো লোক হাত বাড়ায়, সে সেই লোকটার হাতে লিফলেটটা দিচ্ছে, ঠিক আছে? লিফলেটটা লোকটা নিচ্ছে, পড়ছে, পড়ে তার যদি কোনো দরকার লাগে সে কাজে লাগায়। কিন্তু যদি কোনো লোক হাত না বাড়ায়, লিফলেটগুলো যদি রাস্তার মধ্যে ছড়াতে থাকে, তাহলে কোনো লোক কি সেটা তুলে দেখবে? দেখবে না। তাহলে শুধু হিমোগ্লোবিন যদি অক্সিজেন ট্রান্সপোর্ট ধরো সারা বডিতে ট্রান্সপোর্ট করছে, কিন্তু সেখানে নেওয়ার কেউ নেই, তাহলে কি হবে? সে সার্কুলেটই করতে থাকবে, কিন্তু আমাদের বডি কিন্তু অক্সিজেন বা আমাদের টিস্যু কিন্তু অক্সিজেন নিতে পারবে না। সেইটা কে নেবে? সেটা হচ্ছে মায়োগ্লোবিন। তাহলে এখন আমাদের বডি সিস্টেমটা কি সুন্দরভাবে করা, যে হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করবে আর মায়োগ্লোবিন অক্সিজেন রিক্যাপচার করবে বা মাসেলসের মধ্যে অক্সিজেনকে ডিফিউজ রাখবে, যাতে যখন দরকার লাগবে তখন সে যেন সেখান থেকে ইউজ করতে পারে। এক কথা বলতে গেলে মায়োগ্লোবিন ইজ দ্য স্টোরেজ অফ অক্সিজেন ইন আওয়ার মাসকুলার সিস্টেম। পরিষ্কার কথা, ঠিক আছে? এটা বুঝতে পারলে। এবার বক্তব্য হচ্ছে আমাদের শরীরে পার ডে কত পরিমাণে আয়রন লাগে। জেনারেলি একটা হেলদি পিপলসের জন্য 1 mg বেশি কিন্তু পার ডে আমাদের লাগে না। এবার প্রশ্ন হচ্ছে যে যেখানে অন্যান্য মিনারেলস প্রচুর পরিমাণে লাগে, সেখানে আয়রন কিন্তু বেশি নয়, 1 mg পার ডে বেশিকে লাগে। এবং যদি শরীরে কোনো কারণে আমাদের তো আয়রন স্টোর থাকে, আয়রন স্টোর থাকে 3 to 4 গ্রাম ইন আওয়ার বডি সিস্টেম। আর আমাদের পার ডে হিসেবে যদি কনজিউম দেখো, তাহলে কিন্তু 1 mg বেশি লাগে না, যদি সে সুস্থ সবল মানুষ হয়। যদি তার কোনো শরীরে রোগ থাকে, তার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে তখন আয়রন দরকার পড়বে ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ হিমোগ্লোবিন অর দ্য প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। আর এমনি একটা সুস্থ সবল মানুষ, যেটা ধরো আমি তোমরা, আমাদের কিন্তু পার ডে বেসিকে 1 to 2 mg বেশি আয়রন কিন্তু লাগে। আর একটা জিনিস, আয়রন কিন্তু আমাদের শরীরে রিপ্রোডাকশন হয়। কিরকমভাবে রিপ্রোডাকশন হয় না, হিমোগ্লোবিন, আমরা কি জানি যে হিমোগ্লোবিন কিন্তু বেশি দিন বাঁচে না, ঠিক আছে? হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়, আবার নতুন হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে এই যে হিমোগ্লোবিন তৈরি হতে, কি লাগছে? আয়রন লাগছে। আর এই হিমোগ্লোবিন যখন নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধরো ডিস্ট্রয় করবো না, ডিস্ট্রয় মানে তো ধ্বংস হয়ে যাওয়া, যখন এর লাইফ স্প্যানটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা যখন ব্রেক করে যাচ্ছে, তখন কি যে হিমোগ্লোবিন থেকে যে আয়রনটা ছিল হিমোগ্লোবিনের মধ্যে, সেই আয়রনটা কি করছে না আমাদের শরীরে বেরিয়ে আসছে। বুঝতে পারলে? এইবার তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যে আমাদের দেখো আমরা কি দেখলাম আগে না, আয়রন দুটো ফর্মে রয়েছে, একটা হচ্ছে ফেরিক আর একটা হচ্ছে ফেরাস। তাহলে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে আয়রন কি ফর্মে রয়েছে? জেনারেলি একটা জিনিস তোমরা সবসময় জেনে রাখো, আমরা যখন কোনো খাবার খেলাম, যেমন ধরো আমাদের আয়রনের বিশাল পরিমাণ সোর্স হচ্ছে কিন্তু পালং শাক, স্পিনেচ যখন আমরা শরীরে ধরো খেলাম, তখন সেই আয়রনটা আমাদের পেটের মধ্যে অ্যাবজর্ব হলো, স্টোমাকে অ্যাবজর্ব হলো, স্টোমাক থেকে লিভারে গেল, সেই লিভারে আয়রনটা ফেরিক ফর্মে এলো। এই ফেরিক ফর্ম বা Fe3+ ফর্মটা কি করবে, আমাদের লিভার
লিভার, লিভার স্প্লেন, এই যে এই লিভার স্প্লেনের মধ্যে ফেরিক ফর্মে এসে দাঁড়াবে এবং এই ফেরিক ফর্মটা তখন ফেরিটিন রূপে স্টোর হবে। ফেরিটিন রূপে স্টোর হবে। সরি, একটুখানি তোমাদেরকে করলাম। তো কি হচ্ছে না, ফেরিটিন রূপে এটা আমাদের লিভার স্প্লেনের মধ্যে বা বোন ম্যারোর মধ্যে স্টোর হচ্ছে। ঠিক আছে, এইবার আমাদের শরীরে যখন আয়রনের নেসেসিটি আসছে, when our body required iron, this ferritin breaks into Fe2+, that means ferrous form. Okay, this ferrous form attached with glycoprotein and form transferrin. ক্লিয়ার? আমি আরেকবার বলছি, যখন কোনো আয়রন মেডিসিন, মানে ধরো কোনো আয়রন ড্রাগ বা ভেজিটেবল আমরা খাচ্ছি, সেটা স্টোমাকে যাচ্ছে, গিয়ে সেখান থেকে কি হচ্ছে না, আয়রনটা বেরোচ্ছে, বেরিয়ে সেটা কোথায় আসছে, লিভার স্প্লেন আর বোন ম্যারোতে আসছে। ঠিক আছে, আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে কি রূপে আসছে না, Fe3+, মানে ফেরিক রূপে আসছে। এসে কি করছে না, লিভার স্প্লেন আর বোন ম্যারোতে এক ধরনের এনজাইম আছে, সেই এনজাইমের সঙ্গে রিঅ্যাকশন করে ফেরিটিন রূপে স্টোর হচ্ছে। আমাদের বডির যখন আয়রনের রিকোয়ারমেন্ট লাগছে, তখন ফেরিটিন ভেঙে যাচ্ছে ফেরাসে। এই ফেরাস গ্লাইকোপ্রোটিনের সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে ট্রান্সফেরিন রূপে আমাদের শরীরের মধ্যে সার্কুলেট হচ্ছে। তাহলে কি না, আমাদের শরীর ফেরাস আয়নটাকে নিচ্ছে, ফেরিক রূপে শরীরে স্টোর করছে। তোমাদের যদি ধরো কোশ্চেন আসে যে ইন হুইচ ফর্ম আয়রন আর স্টোর ইন লিভার, স্প্লেন or bone marrow, that is in ferric complex that is called ferritin. আমাদের শরীরে ফেরিটিন রূপে স্টোর হচ্ছে। আর কি না, ট্রান্সফেরিন রূপে আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে যখন দরকার হচ্ছে, ধরো হিমোগ্লোবিন তৈরি হতে দরকার পড়ছে, বা যখন শরীরে কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে আয়রনের, তখন কি না ট্রান্সফেরিন রূপে এটা আমাদের বডিতে সার্কুলেট হচ্ছে। মানে যেখানে যেখানে দরকার, ধরো হিমোগ্লোবিন তৈরি করার জন্য দরকার, তখন কি হচ্ছে না, তখন তোমার ফেরিটিন তখন কি করছে না, ফেরাস নিয়ে গ্লোবিনের সঙ্গে রিঅ্যাকশন করে ট্রান্সফেরিন রূপ নিয়ে সেটা হিমোগ্লোবিন তৈরি করছে। ঠিক আছে, যখন হিমোগ্লোবিন তৈরি হয়ে যাচ্ছে, তখন আবার গ্লাইকোপ্রোটিনটা রিলিজ হয়ে যাচ্ছে। কিন্তু উইদাউট গ্লাইকোপ্রোটিন আমাদের কিন্তু আয়রন বডিতে সার্কুলেট হতে পারবে না। তাহলে ইন হুইচ ফর্ম আয়রন সার্কুলেট ইন আওয়ার বডি অর ট্রান্সফার ফ্রম দ্য স্টোরেজ ফর্ম, দ্যাট ইজ ট্রান্সফেরিন। আমাদের স্টোরেজ জায়গা থেকে আমাদের বডিতে যখন রিকোয়ারমেন্ট হচ্ছে, তখন কি রূপে আসছে, তখন আসছে ট্রান্সফেরিন রূপে। মানে ধরো ব্যাপারটা কি হচ্ছে, তুমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছো,
ফ্লিপকার্টের স্টোর রুম হচ্ছে তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, তাই যে ডেলিভারি বয় তোমার সেই যে গিফটটা স্টোর রুম থেকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? ডেলিভারি বয়। এখানে ডেলিভারি বয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কি নিয়ে আসছে? না তোমার গিফট নিয়ে আসছে। গিফটটা কি? না সেটা হচ্ছে তোমার আয়রন। ঠিক আছে, কি ফর্মে নিয়ে আসছে? না ফেরাস ফর্মে। তাহলে ফেরাস ফর্ম গ্লাইকোপ্রোটিনের সঙ্গে যখন মিশে যাচ্ছে, তোমার সেই যে আইটেম যেটা তুমি পারচেস করছো সেটা তখন তোমার মানে সেই যে তোমার প্রোডাক্টটা ধরো, সে তোমার ধরো মাজন হোক, ফেস ওয়াশ হোক, ডিওড্রেন্ট হোক, সেটা কি নামে আসছে যখন তোমার পার্সেল বয় যখন তোমার এর সঙ্গে আসছে, ডেলিভারি বয়ের সঙ্গে আসছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে পার্সেল। তো সেই পার্সেলটা হচ্ছে ট্রান্সফেরিন। এবার ট্রান্সফেরিনটা কি করছে? না লিভার থেকে স্টোর হয়ে মানে লিভারে ফেরিটিন রূপে থাকছে, সেখান থেকে ফেরাস আয়নে ট্রান্সফার হয়ে গ্লাইকোপ্রোটিনের সঙ্গে মিশে যেখানে আমাদের তৈরি হয়। কোথায় তৈরি হয় আমাদের ব্লাড? সেই জায়গাতে আসছে, এসে সেখানে তৈরি হয়ে গেছে। কোথায় তৈরি হচ্ছে? না বোন ম্যারোতে তৈরি হচ্ছে। এবার তোমার ধরো অনেকে বলছে বোন ম্যারোতে যখন স্টোর থাকছে তাহলে আবার কেন করতে হচ্ছে? সবসময় কিন্তু বোন ম্যারোতে আয়রন স্টোর থাকে না। ধরো যখন তোমার রক্ত তৈরি করা দরকার পড়লো, তখন লিভার বা স্প্লেন থেকে সেইটা বোন ম্যারোতে আসে। বোন ম্যারোতে এসে যতটুকু দরকার ততটুকু ব্লাড তৈরি করলো, বাকিটা বোন ম্যারোতে কখনো স্টোর থাকলো। আবার যখন ফট করে দরকার পড়লো তখন বোন ম্যারো থেকে হলো। কিন্তু মেনলি আয়রন স্টোর থাকে লিভারে বা স্প্লেনে, মেনলি থাকে লিভারে। সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি কি বললাম? প্রথমে ফেরিটিন রূপে স্টোর হয়, ট্রান্সফেরিন রূপে সার্কুলেট হয় আয়রন। খুব ইম্পর্টেন্ট জিনিস। মায়োগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে আমাদের মাসলসের মধ্যে ডিফিউজ করে রাখা, যাতে দরকারের সময় সেখান থেকে আমি নিতে পারি। এইবার আমি তোমাদেরকে বলবো যে আয়রন কখন আমাদের শরীরে বেশি পরিমাণে দরকার। জেনারেলি দেখো, একটা পুরুষ মানুষের কিন্তু আয়রন বেশি পরিমাণে দরকার পড়ে না, যদি না তার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা বড় কোনো ডিজিজ হয়। আয়রন সব থেকে বেশি দরকার পড়ে ওমেন্সদের। অনেকেই দেখবে যে যারা ধরো প্রেগনেন্ট ওমেন বা প্রেগনেন্সির সময় ডক্টর কিন্তু আয়রন সাপ্লিমেন্ট ট্যাবলেট খেতে বলে। কেন খেতে বলে? কারণ তোমরা সবাই জানো যে ওই আয়রন সাপ্লিমেন্ট এমনিতে মেয়েদের শরীরে, ঠিক আছে, 12 to 18 mg আয়রনের দরকার পড়ে, যেখানে একটা মেলের দরকার পড়ে 10 to 12 mg। আর এই 10 to 12 mg হচ্ছে কিন্তু আমাদের শরীরের সমস্ত কিছু কাজ, মানে যেখানে যেখানে আয়রনের দরকার সেই সমস্ত কিছুর জন্য 10 to 12 mg লাগে। তার মধ্যে 1 to 2 mg লাগে ব্লাড ফর্মেশন করার জন্য। আর মেয়েদের 12 to 18 mg লাগে পার ডে পুরো বডি দরকারে। সেখান থেকে ওই সেম ব্লাড ফর্মেশনের জন্য কিন্তু 1 to 2 mg বেশি দরকার পড়ে না। আর বাকিটা আমাদের আদার্স ফাংশনের জন্য আয়রনের দরকার পড়ে, সেখানে যায়। এইবার যখন ধরো কোনো প্রেগনেন্ট ওম্যান কি হচ্ছে, তার যে ফেটিসের যে ডেভেলপমেন্টের জন্য পার ডে বেসিকে 300 mg দরকার পড়ে। আর এই যে ধরো যে মানে যে প্রেগনেন্ট ওম্যানসের 400 থেকে 500 mg আয়রনের দরকার পড়ে মায়ের শরীরে রক্ত হওয়ার জন্য। মানে একটা বাচ্চার শরীরে রক্ত হওয়ার জন্য পার ডে বেসিকে 300 mg লাগছে, এবং একটা মায়েরও কিন্তু তার সঙ্গে 400 mg ডেলি বেসিকে আয়রনের দরকার পড়ছে। তাহলে এই যে একটা বাচ্চার ব্লাড তৈরি হওয়ার জন্য 300 mg, আর মায়ের শরীর ঠিক রাখার জন্য 400 to 500 mg আয়রন যে দরকার পড়ছে, সেটা কি না সেটা বাইরে থেকে সাপ্লিমেন্ট নিয়ে আমাদের কিন্তু পূরণ করতে হয়। আর মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি সবসময় থাকে বিকজ অফ মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের প্রচুর পরিমাণে
রক্ত বেরিয়ে যায় এবং এবার মেয়েদের ধরো মেনস্ট্রুয়েশনের সময় আয়রনের ডেফিসিয়েন্সি দরকার পড়ছে, কারণ ওইসব রক্ত বেরিয়ে যাচ্ছে। রক্ত বেরিয়ে গেলে কী হবে, আমাদের শরীরে রক্ত তৈরি করতে হবে, তার জন্য লাগবে আয়রন। ঠিক আছে, এবার ছেলেদের ধরো কি হয়েছে না, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কারণে তার রক্ত আমাশা হয়েছে বা কেটে গেছে বা বড় কোনো হ্যামারেজ হয়েছে, রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে, তখন আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের দরকার পড়ে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যদি একটা সুস্থ সবল মানুষের কোনো যদি কিচ্ছু না হয় তাহলে কিন্তু তার আয়রন যে রিকোয়ারমেন্ট কম থাকে, কিন্তু যদি কোনো মানুষের রক্তক্ষরণ হয় তখনই কিন্তু আয়রনের চাহিদাটা বাড়ে, বিকজ ফর দ্য প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। আর জেনারেলি ছেলেদের থেকে মেয়েদের আয়রনটা বেশি পরিমাণে দরকার পড়ে। ঠিক আছে, এটা বুঝতে পারলে আশা করছি। এইবার ধরো আমি তোমাদেরকে এবার একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে এবার কোনো মানুষের যদি শরীরে আয়রনের পরিমাণ বেড়ে যায় তাকে বলে হেমোক্রোম্যাটোসিস। হেমোক্রোম্যাটোসিস মানে হচ্ছে যে তোমার শরীরে আয়রনের যে স্টোরেজ হচ্ছে, যেটা লিভারে বা স্প্লেনে হচ্ছে, সেটা বেড়ে গেছে। এর ফলে কি হবে না, কোনো মানুষের শরীরে যদি আয়রনের পরিমাণ বেড়ে যায় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এর ফলে আমাদের শরীরে কি কি প্রবলেম আসতে পারে? প্রথম প্রবলেম হচ্ছে আমাদের শরীরের পিগমেন্টেশন বেড়ে যাবে, মানে স্কিন ধীরে ধীরে কিন্তু ব্রাউনিশ হতে শুরু করবে। ঠিক আছে, বা যেটাকে বলে রেডিশ ব্রাউন হতে শুরু করবে। আর একটা কী হবে না, তোমার মাথা ঝিমঝিম করবে, গা গুলোবে, পেটে যন্ত্রণা হবে। তো তাহলে এই যে ডিজিজটা থেকে আমাদের বেরিয়ে আসা কী করে সম্ভব না, আমাদের জেনারেল প্রসেস বলছি, উইথাউট এনি মেডিকেশন, দ্যাট ইজ ব্লাড ডোনেশন করতে হবে। যখন ব্লাড ডোনেশন করব, শরীর থেকে রক্ত বেরিয়ে যাবে, তাহলে কি হবে, হিমোগ্লোবিনের দরকার পড়বে, স্টোর আয়রন কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে। আর একটা কি না, আয়রন ফ্রি ফুড খেতে হবে। তাহলে আমাদের হিমোক্রোম্যাটোসিসের হাত থেকে বাঁচার জন্য জেনারেলি দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ব্লাড ডোনেশন আর একটা হচ্ছে আয়রন ফ্রি ফুড। ঠিক আছে, তাহলে এই যে যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমাদের আয়রনের চাহিদা মেটে, আয়রনের যে পরিমাণটা বেশি হয়ে গেছিল সেটা তাহলে নর্মালাইজ হবে এবং ধীরে ধীরে আমাদের শরীর সুস্থ হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে প্রথমে আয়রন ম্যানের গল্পটা কেন বললাম বুঝতে পেরেছো, যে আয়রন যদি আমাদের শরীরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের যে কালার, আমার যে পিগমেন্টেশন, আমাদের শরীরের যে নর্মাল কালার, সেটা ধীরে ধীরে রেডিশ ব্রাউনের দিকে যেতে থাকে। ঠিক আছে, তো সেই জন্যই আয়রন ম্যানকে আমরা আয়রন ম্যান বলি। আমার কস্টিউমটা তো ওই ধরনেরই। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্সি অফ আয়রন, হাউ আয়রন স্টোর in or in which form, and how iron transport from liver to bone marrow, and in which form it transfer from liver to bone marrow. And another things, the disadvantages of excess amount of iron. If excess amount of iron present in our body, which types of disadvantages that we can suffer, and how we can overcome from these types of disadvantages or these types of disease, that is হেমোক্রোম্যাটোসিস। তো এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দ্য আয়রন কম্পাউন্ড, দ্যাট ইজ অফিসিয়াল কম্পাউন্ড অফ আয়রন। সো নাও I am just going to discuss about the official compound of iron. Okay, so dear student, before going to discuss about the official compound of iron, one thing I want to say, that is
আমি তোমাদেরকে বললাম মানে দ্যাটস মিন আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য excess amount of iron is present in our body, so which types of disease can occur or what type of disadvantages we feel, but main things that is if the deficiency of iron is occur in our body, then anemia is produced or the disease in the deficiency of iron is called anemia. Anemia is generally two types. First one is iron deficiency anemia and another is absence of blood anemia. There have difference, that is iron deficiency anemia. That means your body are incapable to absorb of iron or your bone marrow are incapable to produce sufficient amount of hemoglobin. So in this case it is called anemia. What types of anemia? This is the hemoglobin deficiency anemia or iron deficiency anemia. আর একটা কি বললাম না, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার শরীরে রক্ত নেই, সেই থেকে তোমার যে রক্তাল্পতা সেটা সাময়িক, আবার তোমার শরীর ধীরে ধীরে যখন রিকভারি করবে তখন ধীরে ধীরে তোমার শরীরে ব্লাড তৈরি হতে থাকবে এবং তোমার এটা কেটে যাবে। বাট দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর ইউর বোন ম্যারো ইজ ইনক্যাপাবল ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ হিমোগ্লোবিন, দিস টু টাইপস অফ অ্যানিমিয়া is very dangerous. First thing, that is iron deficiency anemia, we can treat by using these types of medicine. But if your bone marrow is incapable for the production of hemoglobin, there have no such types of treatment except the giving blood from the outside. It's clear about the deficiency of hemoglobin or about the disease that is called anemia. Now let's come to the discuss about the ferric ammonium citrate. It is called also iron ammonia citrate, IP, that's mean Indian pharmacopoeia. Generally in this complex of iron and ammonia, 25 to 22.5% ferric or iron must be present. You have to taste. Now come to the preparation. So at first ferric sulfate, not ferrous, ferric sulfate react with sodium hydroxide produced ferrous hydroxide, ferric hydroxide. This ferric hydroxide at first filtrate, okay, and then the residue which are present in the filter paper you have to wash for the removing of other ionic compound. That's the byproduct of sodium sulfate. তাহলে কি বললাম, যখন তুমি ফেরিক সালফেট সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করে যখন ফেরিক অক্সাইড তৈরি হবে, সেই যে ফেরিক অক্সাইড তৈরি হলে তারপর কি হতে হবে, এটাকে ফিল্টার করতে হবে। And the residue which are present on the filter paper you have to wash by the cold water for the removing of sodium sulfate. Okay, after that this filtrate and the residue are mixed with the ammonia and the citric acid. Okay, you must add excess amount of ammonia and these three compounds react with each other and produce ferric ammonium citrate. Scientifically it is not proven that how much amount of ferric and how much amount of ammonia and how much amount of citrate are present in this complex. It's clear? Now come to the properties. Generally these compounds are bright brownish red in color. It is water soluble but insoluble in alcohol. Now come to the identification test.
when you heated the ferric ammonium citrate, the ammonical smell you just get from the solution. Now come to the assay. Okay, in this assay, at first you weigh 0.5 gram of ferric ammonium citrate and dissolve in water mixed with sulfuric acid. Heat the solution until the reddish brown color change to yellow. Clear? Cool the solution mixed with hydrochloric acid and potassium iodide solution and titrated against 0.1 normal sodium thiosulfate solution using starch solution as an indicator. Clear? The ferric ammonium citrate uses iron supplement. It is very popular iron supplement among all the official compound of iron. Okay, now come to the ferrous sulfate. It is also very well known official compound of iron, that is FeSO4, and its molecular weight 278. Now come to the preparation. What is the preparation? Now the ferrium or the Fe react with sulfuric acid and produce ferrous sulfate and hydrogen. Second, the compound of FeS2H2 and water. That means when moist iron pyrites, this complex is called moist iron pyrites, are oxidized by the open air, it's produced ferrous sulfate and sulfuric acid. Okay, physical property. Generally ferrous sulfate are odorless, bluish green in color. Okay, it is produced in crystal form. Okay, and it is metallic or astringent taste. Astringent taste means just like a saline taste. মানে জিভে দিলে একটা বেশ চিরচির চিরচির করবে, আর মেটালিক টেস্ট মানে হচ্ছে ওই ধরো আয়নিক টেস্টটা কি তুমি বলতে পারো মেটালিক টেস্ট, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ওয়াটার সলিউবল কম্পাউন্ড। কেমিক্যাল প্রপার্টি, ferrous sulfate react with ferrous sulfate in the presence of moisture and oxygen, it oxidizes to ferric sulfate. That means how you understand that the ferrous sulfate oxidizes to ferric sulfate? The color of ferrous sulfate is bluish green and the color of ferric sulfate is reddish brown. So when ferrous sulfate are present in open air, it's oxidized and it changes its color from bluish green to reddish brown. Next is when you heat the ferrous sulfate, it produced ferric oxide, sulfur dioxide and sulfur trioxide. Clear? Next, that is ferrous sulfate react with sodium sulfate and produce ferrous it's my mistake. That is not sodium sulfate, that is sodium carbonate. Okay, so in the third reaction, that is ferrous sulfate reacts with sodium carbonate, produced ferric carbonate and sodium sulfate, and this ferric carbonate react with water and produce ferrous hydroxide and carbon dioxide. Now come to the assay. Generally, redox titration is performed in the assay of ferrous sulfate. In this assay process, at first weight 1 gram of ferrous sulfate mixed with 30 ml of water. Okay, then add 20 ml of dilute sulfuric acid to acidifying the solution. Next, the mixture titrated against 0.1 normal ferric ammonium sulfate and the indicator which are used in this assay, that is ferroin sulfate solution. তাহলে কি বললাম, 1 গ্রাম
স্যাম্পেলকে 30 ml জলের মধ্যে গুলে সেখানে 20 ml সালফিউরিক অ্যাসিড দিতে হবে সলিউশনটাকে অ্যাসিডিফাই করার জন্য, এবং তারপরে তার মধ্যে তুমি ফেরোইন সালফেট সলিউশন দাও অ্যাজ এ ইন্ডিকেটর হিসাবে। মেশানোর পরে সেটাকে 0.1 নর্মাল সেরিক অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে টাইট্রেশন করো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। সো আই জাস্ট teach you in the official compound of iron, just only 2 iron compound. Okay, if you think that you want to know more about the official compound of iron, you just follow my notes. Okay, I think don't need to discuss more about the official compound of iron, because I have very less time and I have to complete the syllabus. So if you want to know more about the official compound of iron, just follow my book, and if any problem will arise, you just ask me. So that's all for the today's class, and the topic that is official compound of iron. Thank you.